শুভেচ্ছা, আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। শুরুতেই শিরোনামগুলো জানাবো। চিরাচরিত ধারা বদলে এবার সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে মন্ত্রিসভা। মঙ্গলবার এমপিদের শপথ হবে সকালে। ভারত, পাকিস্তান সহ 13 দেশে আমন্ত্রণ। আজ সন্ধ্যায় জামায়াত আমির ও এনসিপি আহ্বায়কের বাসায় যাবেন তারেক রহমান। সরকারের পাশাপাশি দল হিসেবে বিএনপিকে সঠিকভাবে পরিচালনার পরামর্শ। বিএনপি যে ধরনের রাজনৈতিক দল, বোঝা যায় যে এত বিদ্রোহী প্রার্থী, তার মানে দলের মধ্যে ওই সংহতিটা নাই। বিএনপিকে যদি পরবর্তীতে পাওয়ার পলিটিক্স করতে হয়, তাদের দলটাকে অনেক বেশি সংহত করতে হবে। নতুন সরকারের সামনে উচ্চ মূল্যস্ফীতি সহ অর্থনীতিতে বিশাল চ্যালেঞ্জ। বিনিয়োগ, কর্মসংস্থান, অভ্যন্তরীণ আয় বাড়াতে নতুন কৌশলের আশা। আগামীর প্রধানমন্ত্রীকে একজন দক্ষ অর্থমন্ত্রী নিতে হবে, যে হু অনলি রিপোর্টস টু দি পার্লামেন্ট অ্যান্ড দি প্রাইম মিনিস্টার। আপনি যদি ব্যবসার পরিবেশ ভালো করেন, তারপরেও কিন্তু এই নতুন কর্মসংস্থান তৈরি করা একটা বড় চ্যালেঞ্জের বিষয়। নাটোরের লালপুরে নির্বাচন পরবর্তী সংঘাতে আহত 7। সিরাজগঞ্জ শহরের একমাত্র সিএনজি স্টেশন ভাঙচুরের ঘটনায় এখনো বন্ধ গ্যাস সরবরাহ, ভোগান্তি। এই আমরা কয়দিন বন্ধ থাকবো তার কোনো গ্যারান্টি নাই। ইমার্জেন্সি অনেক যাত্রী অনেক জায়গায় যাইতে হয়, কিন্তু তারাও যাইতে পারতেছে না। যেই দলেরই হোক তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া লাগবে। শিরোনামগুলো শুনছিলেন। এছাড়া দেশ বিদেশে আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছে। চিরাচরিত প্রথা ভেঙে এবার মন্ত্রীদের শপথ হবে সংসদের দক্ষিণ প্লাজায়। মঙ্গলবার বিকেলে এই শপথ অনুষ্ঠান হবে। এতে যোগ দিতে ভারত, পাকিস্তান সহ 13 দেশের সরকার প্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে। মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সাধারণত বঙ্গভবনের দরবার হলে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান, কিন্তু এবারই ব্যতিক্রম হতে যাচ্ছে। প্রথমবারের মতো মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান হচ্ছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। একই দিন সকালে শপথ নেবেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। জাতীয় সংসদ হলো গণতন্ত্রের কেন্দ্রবিন্দু এবং বিষয়টি বিবেচনায় নিয়েই মূলত রাজনৈতিক সিদ্ধান্তে দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে বলে জানা গেছে। 1.5 বছর ধরে জাতীয় সংসদ না থাকলেও সংসদ ভবনকে কেন্দ্র করে বেশ কিছু গুরুত্বপূর্ণ কার্যক্রম হয়েছে, যার ধারাবাহিকতায় মন্ত্রিসভার শপথও সেখানেই হচ্ছে। আর মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি থাকছেন প্রায় 1000। এর মধ্যে ভারত, পাকিস্তান সহ 13 সরকার প্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানানোর জন্য আমাদের 2 জন সহকর্মী অপেক্ষা করছেন। আমরা শুরুতেই যাচ্ছি সংসদ এলাকায়। সেখানে আমাদের সহকর্মী রাব্বি সিদ্দিকী আছেন। রাব্বি, এর আগের ঘন্টার সংবাদগুলোতে যেমনটি জানাচ্ছিলেন, একেবারে ধুয়ে মুছে যেই পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম, পাশাপাশি যে প্রস্তুতি, সেটি তো চলছেই। এই শপথ পাঠ অনুষ্ঠানের প্রস্তুতি সম্পর্কে যদি বাড়তি কোনো তথ্য থাকে একটু বিস্তারিত করে দর্শকদের জানাবেন। আসলে 1.5 বছর পর আবারও এই সংসদ আঙিনা সংসদ সদস্যদের উপস্থিতিতে আবারও মুখর হয়ে উঠবে এবং সেজন্য আসলে সংসদ সচিবালয়ে যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী, তাদের ভিতরে এক ধরনের উৎসাহ কাজ করছে। এবং আমরা যেমনটা দেখেছি, ভেতরে কিছু ফুটেজ আমাদের হাতে এসেছে, সেখানে দেখেছি যে নবনির্বাচিত সংসদ সদস্য, সেই সাথে মন্ত্রিসভার সদস্যদের বরণ করবার জন্য সব ধরনের আয়োজন কিন্তু এর মধ্যে নেওয়া শুরু করেছে। এবং সেই আয়োজনে আমরা দেখেছি যে তাদের নতুন আইডি কার্ড তৈরি করা, তারা শপথ নেবার পর কোথায় বসে ছবি তুলবেন এবং বিভিন্ন কক্ষ তৈরি করা হয়েছে এবং সেই কক্ষগুলোর কাজ কিন্তু ভোটের পরপরই শুরু করেছে বলে আমরা জানতে পেরেছি। একই সঙ্গে এই দক্ষিণ প্লাজা, এই যেখানে এই শপথ অনুষ্ঠান হবে, সকালে নবনির্বাচিত এমপিদের শপথ গ্রহণ অনুষ্ঠান, যেটি এখানে যেই নতুন এমপি যারা, তারা এখানে তাদেরকে শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার। এবং একই মঞ্চে বিকেলে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভার শপথ। এবং সেই অনুষ্ঠানের মধ্যে আপনি বলেছেন যে সেই অনুষ্ঠানে কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে বিভিন্ন দেশের সরকার প্রধানদের এবং এখানে প্রায় 1000 অতিথিদের জন্য বসার জন্য, তাদের এখানে আসা যাওয়া, নিরাপত্তা, সব বিষয়টি মাথায় রেখেই কিন্তু এই সংসদ সচিবালয়ের কর্মকর্তা, নিরাপত্তা বাহিনী সবাই মিলে
পরিকল্পনা তৈরি করছে। যেহেতু হাতে আরও সময় আছে, আরও একটি দিন, আজকের দিন সহ আরও একটি দিন, সেহেতু আসলে মঞ্চের কাজটি মূলত আজ বিকেল থেকে শুরু হবে সেই বলে আমরা প্রস্তুতি শুরু হবে বিকেল থেকে। ধন্যবাদ, আপনি বিস্তারিত জানাচ্ছিলেন। আমরা এই পর্যায়ে যাব সচিবালয়। সহকর্মী আলমগীর স্বপন অনেকক্ষণ যাবত অপেক্ষা করছেন। স্বপন, ক্যাবিনেটে তো আজ একটি মিটিংও চলছে প্রধান উপদেষ্টা সভাপতিত্বে, এবং এই মন্ত্রিসভার আকার কেমন কি হতে পারে এজন্য তো যেটি আমরা আগেই বলবার চেষ্টা করছিলাম যে মন্ত্রিপরিষদ বিভাগ থেকেও এ ব্যাপারে প্রস্তুতি নেওয়া হচ্ছে। সর্বোপরি কি খবর আছে একটু জানাবেন। বৃষ্টি, বাংলাদেশ প্রেক্ষাপট পরিবেশে এবার মন্ত্রিসভার শপথ হতে যাচ্ছে, এবং চিরাচরিত যে বঙ্গভবনে যে শপথ হতো নতুন প্রধানমন্ত্রী এবং তার ক্যাবিনেটের, তার নেতৃত্বে যে ক্যাবিনেট, এবার সংসদের দক্ষিণ প্লাজায় হলো শপথ গ্রহণ অনুষ্ঠান হবে, এবং উন্মুক্তভাবে সারা দেশের মানুষ দেখবে সেটি। বিভাগ যেটি হলো বঙ্গভবন নিয়ে তাদের প্রস্তুতি ছিল, যেহেতু দক্ষিণ প্লাজায় হচ্ছে, সেই জায়গা থেকেও তাদের সব ধরনের প্রস্তুতি তারা সম্পন্ন করেছে, এবং নতুন প্রধানমন্ত্রী এবং মন্ত্রীদের জন্য যে গাড়ি, এরই মধ্যে তারা 50টি গাড়ি ঠিক করেছে। এবং বিএনপি নেতৃত্বাধীন যে সরকার গঠিত হতে যাচ্ছে সেটি 35 থেকে 40 না 45 সদস্যের হবে, সেটা নির্ভর মানে বাট মন্ত্রিপরিষদ বিভাগ থেকে 50 জনের জন্য গাড়ি তৈরি করা হয়েছে, এবং মন্ত্রী প্রতিমন্ত্রী তাদের জন্য গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। এর পাশাপাশি যেহেতু সংসদের দক্ষিণ প্লাজায় এবার আপনার যে সব, তো সেই জায়গা থেকে এরও সার্বিক প্রস্তুতি আসলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নেওয়া হয়েছে। এই মুহূর্তে আপনার প্রধানমন্ত্রী কার্যালয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি বিশেষ ক্যাবিনেট হচ্ছে, সেখানে মূলত সংসদ সদস্যদের শপথ এবং নতুন সবার শপথ নিয়ে আলোচনা হচ্ছে, কিভাবে পুরো অনুষ্ঠানটি পরিচালিত হবে, তারপরে এর নিরাপত্তা সহ সার্বিক বিষয়, এবং এইটি বিদায়ী ক্যাবিনেটের একটা বৈঠকও হচ্ছে, সব উপদেষ্টা সেখানে উপস্থিত আছেন। তো সার্বিকভাবে সচিবালয় যদি বলি, এখানে একটা নতুন সরকার গঠিত হচ্ছে, নতুন হচ্ছে, তো সবাই অপেক্ষা করছেন এই নতুন মন্ত্রিসভার শপথের জন্য, এবং নতুনভাবে বাংলাদেশটাকে যে একটা পরিবর্তন হলো সেই পরিবর্তনটাকে আর যাতে সমন্বিতভাবে হয়, নতুন বাংলাদেশ সত্যিকার অর্থে গড়ে ওঠে, সেই আশা তারা করছেন। অনেকদিন পর সংসদ ভবনের দরজাও খুলতে যাচ্ছে, বলা চলে সব মিলিয়ে প্রস্তুত বাংলাদেশ। অনেক ধন্যবাদ, আপনি বিস্তারিত জানাচ্ছিলেন আলমগীর স্বপন। নির্বাচনী মাঠের প্রতিপক্ষ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ সন্ধ্যা 7টায় জামায়াতের আমিরের বাসায় যাবেন তারেক রহমান, এরপর 8টায় যাবেন নাহিদ ইসলামের বাসায়। জামায়াত আমিরের শফিকুর রহমানের যে বাসা রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা, সেখানে যাবেন, এবং নাহিদ ইসলাম থাকেন বেইলি রোডে। তারেক রহমান নির্বাচন পরবর্তী সৌজন্য সাক্ষাৎ করবেন তাদের সাথে। গতকাল নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে তারেক রহমান সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান, পাশাপাশি দেশ পরিচালনায় সবার সহযোগিতাও চান। গুলশানে বিএনপির কার্যালয়ে গেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সহ দলটির শীর্ষ নেতারা, এবং কার্যালয়ের বাইরে আমাদের সহকর্মী তানজিম শাফিন অপেক্ষা করছেন আমাদের জন্য। শাফিন, 12টার দিকেই তো গেছেন খুব সম্ভবত তারেক রহমান সেখানে। আজ যেহেতু জামায়াত আমির এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায়ও যাবেন, এই বিষয়টিকে আসলে দলের পক্ষ থেকে কি বলা হয়েছে এই বিষয়টি নিয়ে, এবং সাধারণ মানুষের সাথে তো নিশ্চয়ই আপনার কথা হয়েছে। একটি দল সরকার গঠন করবার পথে, এবং যারা প্রতিদ্বন্দ্বীরা ছিলেন রাজনৈতিক মাঠের নেতারা, এবং দুটি বড় দলের যেই আহ্বায়ক এবং আমি তাদের সাথে দেখা করতে গেছেন। এর আগে পরে তারেক দেখা করতে যাওয়ার কথা আছে, এর আগে পরে তারেক রহমানের আর কি কি কর্মসূচি আছে একটু বিস্তারিত করে আমাদেরকে জানাবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই প্রথমবার দলের চেয়ারম্যান হিসেবে নির্বাচনী দায়িত্ব সামলেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ঠিক একইভাবে তিনি সরকার গঠনেও নেতৃত্ব দিচ্ছেন, এবং সরকার গঠনের আগে বেশ কিছু প্রস্তুতিমূলক আয়োজনে তিনি তাদের দলীয় পরিসরে এবং দলের বাইরে যারা জোটসঙ্গী ছিলেন, যারা এই নির্বাচনে বিএনপির সাথে নির্বাচন করেছে, তাদের সঙ্গে আলাপ আলোচনা করছেন। একই সাথে তিনি বিরোধী দলের যারা জয়ী প্রতিনিধিরা রয়েছেন তাদের সঙ্গেও ঠিক সমানতালে আলোচনা চালিয়ে যাচ্ছেন, যারই প্রতিফলন হিসেবে আজ সন্ধ্যায় মূলত জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তাদের বাসায় গিয়ে সাক্ষাৎ করার কথা রয়েছে। এর আগেই আজকে দুপুর 12টা নাগাদ আমরা দেখেছি যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম আসেন গুলশানের দলীয় কার্যালয়ে, এরপরই
দলের চেয়ারম্যান তারেক রহমান গুলশানের কার্যালয়ে এসেছেন এবং এরপর আমরা দেখেছি যে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান, দলের স্থায়ী কমিটির সদস্য, তিনিও এসেছেন। পাশাপাশি বেশ কিছু আসনে যে সকল প্রার্থীরা জোটসঙ্গী হয়ে এবং বিএনপির তরফ থেকে ধানের শীষ প্রতীক নিয়ে হেরে গেছেন তাদেরও কেউ এসেছেন। এর মধ্যে আমরা দেখেছি যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এম সাইফুল হক, তিনি ঢাকা 12 আসন থেকে পরাজিত হয়েছেন কোদাল মার্কা নিয়ে, তিনি এসেছেন। আবার ঢাকা 15 আসনে জামায়াত আমিরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন সাইফুল আলম, তিনি এসেছেন এখানে মিল্টন। এছাড়াও গাজীপুরের আরো একজন সংসদ সদস্য তিনিও এসেছেন। তাদের সঙ্গে মূলত আলাপ আলোচনা চলছে, যেহেতু এখন পর্যন্ত মঙ্গলবার যে আনুষ্ঠানিক শপথের যে আয়োজনগুলো রয়েছে সেই প্রস্তুতি নিচ্ছেন দলের নেতাকর্মীরা এবং একই দিনে মন্ত্রী পরিষদ গঠন হবে, তো সেই আলাপগুলোই আসলে তারা চালিয়ে যাচ্ছেন এবং এরই ধারাবাহিকতায় আসলে বিরোধী দলগুলোর সাথেও একই রকম ভাবে আলাপ আলোচনা চলবে। তারেক রহমান এরই মধ্যে জানিয়েছেন যে তিনি সম্প্রীতি এবং সৌহার্দ্য নিয়ে সরকার গঠন করতে চায়, যেখানে সরকারি দল এবং বিরোধী দলের একটি বড় অংশগ্রহণ থাকবে, মেলবন্ধন থাকবে আর কি দুটি পক্ষের মধ্যে, সেটি বুঝাবার চেষ্টা করছিলেন শাফিন। অনেক ধন্যবাদ আপনাকে। সরকার গঠন করলেও সাংগঠনিকভাবে দুর্বল হবে না বিএনপি, অগ্রাধিকার পাবে তৃণমূল কর্মীদের প্রত্যাশা, জনগণের স্বার্থ। সরকারের সমালোচনার পাশাপাশি নির্বাচিত প্রতিনিধিরা প্রতিবাদ জানাবে যে কোনো বিতর্কিত সিদ্ধান্তেরও। দলের মধ্যে অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠলে তার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার পক্ষেও মত বিজয়ী প্রার্থীদের। বিশ্লেষকদের পরামর্শ, সরকার পরিচালনা করতে গিয়ে যেন ভোটারের সাথে দূরত্ব তৈরি না হয়। দীর্ঘ 17 বছর পর আবারও দেশ পরিচালনার দায়িত্ব নিতে যাচ্ছে বিএনপি। কেমন হবে নতুন সরকার? আগের মতোই কি সরকারের মাঝে একাকার হবে দল, নাকি এবার ভিন্ন আঙ্গিকে দেখা যাবে বিএনপিকে? জনগণের ভোটে নির্বাচিত দলটি সরকার গঠনের পর জবাবদিহিতা কতটা নিশ্চিত করবে? 17 বছরে যে সাফারটা আমরা করেছি এটা আমাদের মনে রাখতে হবে, এটা মনে রেখেই আমাদের মানুষের সাথে আচরণ করতে হবে। দুর্নীতি চাঁদাবাজি সম্পৃক্ত থাকে, ইভেন মাদকের যদি সম্পৃক্ত থাকে তাদেরকে আমরা সাইড করে ফেলবো এবং তাকে সম্পৃক্ত রাখবো না। মানুষের ভিতর যে একটা ভিতর থেকে চলে আসছে যে দুর্নীতিটা নর্মাল, ইটস নর্মাল, সবাই করতেছে, আমরাও করব, এই জিনিসটাকে আমাদের পরিবর্তনের জন্য আমরা এই লক্ষ্যে কাজ করে যাব। মাঝখানে এই ছাত্র রাজনীতি নিয়ে একটি ভয়ভীতি কাজ করে। আশা করি সামনের দিনগুলোতে ছাত্র রাজনীতির দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় একটা পরিবর্তন আসবে। নির্যাতন ও আন্দোলনের পথ পেরিয়ে এবার সরকার গঠন করতে যাওয়া দলটি নিজেদের আমূল পরিবর্তনের কথা বলছে, যেখানে জনগণের স্বার্থ ও দলের ভাবমূর্তি মুখ্য। এই দুটি অংশ থেকে নিজেদের বিচ্ছিন্ন করতে চান না জনপ্রতিনিধিরা। আমরা রাষ্ট্রীয় কাজ করব, সরকারি কাজ করব, সব ঠিক আছে, ডেভেলপমেন্ট ওয়ার্ক করব, আমরা যার প্রোটোকল সেটাও দিব, কিন্তু আমাদের সাংগঠনিক জায়গায় যাতে কোনো ব্যত্যয় না ঘটে, সাংগঠনিক কাঠামোতে যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে দৃষ্টি রেখে আমাদের কাজ করতে হবে। তা না হলে সরকার আর দল যদি এক হয়ে যায় তখন সাধারণ মানুষের ভিতরে একটা ভুল ব্যাখ্যা যায় এবং সাধারণ মানুষ তখন দলের দিকে না থাকে, রাজনৈতিক কর্মসূচি না পরিচালনা না করে, তখন সরকারি কর্মসূচিতে বেশি আসক্ত হয়ে যায়। যারা আগামী দিনে অন্যায়ের সাথে সম্পৃক্ত থাকবে, যারা যাদের কর্মকাণ্ডে সমাজ এবং দেশ ক্ষতিগ্রস্ত হবে, তাদেরকে দলভাবে আশ্রয়বস্ত্র দেওয়া হবে না এবং তাদেরকে শাস্তির আওতায় আনা হবে। আমরা রাজনীতিকে ক্ষমতা মনে করি, রাজনীতিকে আমরা সেবা মনে করি, জবাবদিহিতা মনে করি, দায়িত্ব মনে করি। বিএনপির পরিবর্তনের মনোভাবকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরাও। ভোটারের মনস্তত্ত্ব বুঝে সিদ্ধান্ত নেয়ার পরামর্শ তাদের। বিএনপি যে ধরনের রাজনৈতিক দল, বোঝা যায় যে এত বিদ্রোহী প্রার্থী, তার মানে দলের মধ্যে ওই সংহতিটা নাই আসলে। তো এটা বিএনপির জন্য একটা সমস্যা। বিএনপিকে যদি পরবর্তীতে পাওয়ার পলিটিক্স করতে হয়, তাদের দলটাকে অনেক বেশি সংহত করতে হবে। এবার অনেক আসনেই বিজয়ী প্রার্থীদের সাথে পরাজিত প্রার্থীদের ভোটের ব্যবধান ছিল একেবারেই কম। বিষয়টিকে গুরুত্ব দিয়ে তরুণদের নিয়ে আলাদা পরিকল্পনার কথা জানালেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। আগারগাঁও নির্বাচন ভবনে সিএসসি এএমএম নাসির উদ্দিনের সাথে সাক্ষাৎ শেষে গণমাধ্যমের সাথে কথা বলছেন জামায়াত সহ 11 দলীয় জোটের নেতৃবৃন্দ। এই মুহূর্তে হামিদুর রহমান আজাদ কথা বলছেন, সরাসরি যাচ্ছে। ছড়ানো হয়েছে, ভোট কাস্টিং কম হয়েছে, ভীতিকর পরিবেশ তৈরি করা হয়েছে। আমরা যারা 11 দল একসাথে ইলেকশন করেছি, তাদের পক্ষ থেকে বারবার কমিশনকেও বলা হয়েছে, স্থানীয়ভাবে বলা হয়েছে, কিন্তু এটার কোনো পদক্ষেপ আমরা সন্তোষজনকভাবে পাইনি। নির্বাচন শেষ হলো 4:30টায়, নির্দিষ্ট সময় অনুযায়ী 7:30টায় শুরু হয়েছে। 2 থেকে 3 ঘন্টা পার হওয়ার পরও দেখা গেছে ভোট কাস্টিং আশানুরূপ ছিল না। আবার শেষ দিকে
কিছু কিছু কেন্দ্রে যে ভোট কাস্ট হয়েছে 4টা 20-এর মধ্যে যে রেজাল্টটা রেকর্ড আমরা পেয়েছি, পরে পূর্ণাঙ্গ রেজাল্ট হওয়ার পরে দেখা যাচ্ছে সেই সেম কেন্দ্রে অস্বাভাবিকভাবে ভোট কাস্টিং দেখানো হয়েছে। তাইলে এখানে ব্যালট অতিরিক্ত ব্যবহার, এক্সট্রা ব্যালট ব্যবহার হয়েছে কিনা এটা প্রশ্ন থেকে গেল। সব মিলে ইলেকশন ভোট গ্রহণের প্রক্রিয়ার মধ্যে এই ত্রুটিগুলো লক্ষ্য করা গেছে। সেকেন্ড হচ্ছে ভোট গণনার ক্ষেত্রে কোথাও কোথাও এজেন্টকে ফোর্স করে বের করা হয়েছে, আবার যারা ছিলেন নিষ্ক্রিয় করা হয়েছে, কমপ্লেন দিলে ধমকি হুমকি দেওয়া হয়েছে, এ ধরনের কমপ্লেনও আছে। একটা সুষ্ঠু গণনার যেই সুস্থ পরিবেশ দরকার সেটা কোথাও কোথাও ব্যাহত হয়েছে, এটা ছিল না। ফলে ইলেকশন ভোট গণনার মধ্যে যদি ত্রুটি থেকে যায় ফলাফলে তার প্রভাব পড়বে, এটাই স্বাভাবিক। রেজাল্ট শিটেও দেখা গেছে গসা মাজা, কাটাছিটা, ওভাররাইটিং, এবং অনেক জায়গায় যে অরিজিনাল এজেন্ট ছিলেন প্রার্থীর তার স্বাক্ষর নেওয়া হয়নি রেজাল্ট শিটে। যেমন ঢাকা 6 মনে হয় আব্দুল মান্নান 6 আসনে রেজাল্ট শিট লেখা হয়েছে পেন্সিলে। নাটোরের লালপুরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত 7 জন আহত হয়েছে। শনিবার রাতে উপজেলার ওয়ালিয়াবাজার এলাকায় এই ঘটনা। স্থানীয়রা জানায় নির্বাচনী বিষয় নিয়ে প্রথমে কথা কাটাকাটি। নাটোর 1 আসনে বিএনপির বিজয়ী প্রার্থী ফারজানা শারমিন পুতুল এবং স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর সমর্থকদের মধ্যে এক পর্যায়ে লাঠিসোঁটা, দেশীয় অস্ত্র নিয়ে তারা সংঘর্ষে জড়ায়। ভাঙচুর করা হয় 2টি মোটরসাইকেল। এমনকি স্বতন্ত্র প্রার্থীর 2 সমর্থক একটি দোকানে আশ্রয় নিলে প্রতিপক্ষের লোকজন তাদেরকে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে তাদের উদ্ধার করে হেফাজতে নেয় পুলিশ। পরে অভিযান চালিয়ে ওই দোকান থেকে পিস্তল, 5 রাউন্ড গুলি, চাইনিজ কুড়াল উদ্ধার করে যৌথ বাহিনী। সিরাজগঞ্জ শহরের একমাত্র সিএনজি স্টেশনে হামলা ভাঙচুরের ঘটনায় এখনও বন্ধ রয়েছে গ্যাস সরবরাহ। এতে করে হাজার হাজার সিএনজি চালিত অটোরিকশা, বাস, পিকআপ, মাইক্রোবাস সহ বিভিন্ন যানবাহন বন্ধ রয়েছে। বিপাকে পড়েছেন যাত্রী চালকরা। এর আগে শুক্রবার রাত 1:45টার দিকে সিরাজগঞ্জ শহরের শিয়ালকোল এলাকায় অ্যালবাট্রাস সিএনজি স্টেশনে হামলা করে দুর্বৃত্তরা। তারা মুখে কালো কাপড় বেঁধে বিভিন্ন অস্ত্র নিয়ে স্টেশনের 3টি ডিসপেন্সার মেশিন, জেনারেটর মেশিন ও আরএমএস রুম ভাঙচুর করে। গাড়ি বন্ধ হয়ে আছে, আমাদের ইনকাম বন্ধ, আমাদের পরিবারের সমস্যা। এই আমরা কয়দিন বন্ধ থাকবো তার তো কোনো গ্যারান্টি নাই। ইমার্জেন্সি অনেক যাত্রী অনেক জায়গায় যাইতে হয়, কিন্তু তারাও যাইতে পারতেছে না, গাড়ি নাই। যারা ভাঙছে তারা যেই দলেরই হোক তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া লাগবে। 3টা ডিসপেন্সারি বাতিল, এরা নতুন করে আনতে হবে। 3টা পরে 1 কোটি টাকার উপরেই দাম। ভোট পুনর্গণনার দাবিতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ঘেরাও করেছে রংপুর 3 এবং 4 আসনের বিএনপির পরাজিত প্রার্থীর কর্মী সমর্থকরা। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো আমরা। সহকর্মী সরকার মাজহারুল মান্নান অপেক্ষা করছেন। মাজহার, কি বলছেন বিএনপির নেতাকর্মীরা? কি ঘটনা ঘটেছে একটু, আপনি তো দেখেছেন নিশ্চয়ই, বিস্তারিত করে জানান। বৃষ্টি, আমরা যদি আপনাদের দেখি রংপুর যে জেলা প্রশাসনের যে কার্যালয় আছে, অর্থাৎ রিটার্নিং কর্মকর্তার যে বর্তমান কার্যালয়টি আছে, সেই কার্যালয়টির পুরো যে ক্যাম্পাসটি আছে, সেই ক্যাম্পাসটিতে যে বিএনপির যে 4 আসন এবং বিএনপির 3 আসনের যে তারা এসে এখানে ঘেরাও করেছেন। ঘেরাও করে তারা যে দাবিটি করছেন সেটি হচ্ছে যে এই তাদের ভোটটি পুনর্গণনা করার দাবি তুলছেন। তারা যে দাবিটি করছেন সেটি হচ্ছে যে এই তাদের ভোটটি পুনর্গণনা করার দাবি তুলছেন। এবং এখানে আপনারা দেখছেন তারা জুতাও প্রদর্শন করছেন এবং তারা মিছিল দিচ্ছেন, যে তারা স্লোগান দিচ্ছেন যে ভোটচোর ভোটচোর, ডিসি ভোটচোর, ভোটচোর ভোটচোর, আক্তার ভোটচোর, ভোটচোর ভোটচোর, জামাত শিবির ভোটচোর, এই ধরনের কিন্তু স্লোগান তারা দিচ্ছেন। মোটা দাগে রংপুর 4 আসনের যিনি প্রার্থী জনাব এমদাদুল হক ভরসা, তিনি এবং তার সমর্থকদের একটা দাবি, সেটি হচ্ছে যে ভোটটা তারা কারচুপি করা হয়েছে, সে কারণে তিনি পুনঃ ভোট গণনার দাবি জানিয়েছেন। এবং তিনি আক্তার হোসেন, যিনি এনসিপি জাতীয় নাগরিক পার্টি, তার সাথে 9000 ভোটের ব্যবধানে হেরে গেছেন যে ফলাফল অনুযায়ী। এর বাইরে রংপুর 3 আসনে যিনি প্রার্থী জনাব শামসুজ্জামান শামু, তার সাথে জামায়াত ইসলামের প্রার্থী জনাব মাহবুবুর রহমান বেলাল, তিনি বিজয়ী হয়েছেন এবং তিনি দ্বিতীয় হয়েছেন এবং তিনিও প্রায় 70,000-80,000 ভোটের ব্যবধানে আছেন। তাদের 2 জনের যিনি দাবি যে ভোট কারচুপি করা হয়েছে প্রশাসনের সহযোগিতায়, সেই জন্য তারা পুনরায় ভোটটি গণনা করার দাবি তুলেছেন। আরেকটি বিষয় বলি যে আমরা এর মধ্যে গতকাল থেকেই কিন্তু বিভিন্ন জায়গা থেকেই কিন্তু এই আন্দোলনটি হয়েছে। পীরগাছা,
কাউনিয়া, হারাগাছের বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ করে আন্দোলন হয়েছে এবং সেখানে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। কিন্তু বিএনপির যিনি পরাজিত প্রার্থী ইমদাদুল হক ভরসা তিনি বলেছেন যে যেহেতু আচরণবিধি না মেনে তার ভোটটা কারচুপি করা হয়েছে, সেজন্য তিনি আর এখন কোনো আচরণবিধির তোয়াক্কা করছেন না। তবে প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে নিয়ম অনুযায়ী তারা অভিযোগ দিলে নিয়ম অনুযায়ী অর্থাৎ আইনি কাঠামোর বেশ বিস্তারিত করে জানাচ্ছিলেন, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। নোয়াখালীর হাতিয়ায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ নিয়ে ধূম্রজালের সৃষ্টি হয়েছে। শনিবার দুপুরে ভুক্তভোগী নারীর হামলায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার কয়েক ঘন্টা পর দাবি করেন ধর্ষণের শিকার হয়েছেন তিনি। এদিকে চিকিৎসক জানিয়েছেন থানায় মামলা না হওয়ায় তার শারীরিক পরীক্ষা এখনো হয়নি। পুলিশ জানিয়েছে প্রকৃত ঘটনা জানতে তদন্ত চলমান। শনিবার দুপুরে 250 শয্যা হাসপাতালে প্রথমে মারধরের ঘটনায় চিকিৎসা নিতে আসে নোয়াখালীর হাতিয়া উপজেলার চাঁদনী ইউনিয়নের নলেরচর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা এই 3 সন্তানের জননী। পরবর্তীতে চিকিৎসকের কাছে অভিযোগ করেন ধর্ষণের শিকার হয়েছেন তিনি। পরে তাকে জরুরি বিভাগ থেকে গাইনি ওয়ার্ডে স্থানান্তর করা হয়। একজন ভিকটিমের এক্সামিনেশন করার জন্য আমাদের থানা থেকে একটা রিকুইজিশন লাগে এবং রিকুইজিশনটা একমাত্র থানা থেকে তখনই পাঠাতে পারবে যখন ওনারা সেখানে একটি ফর্মাল অভিযোগ করবেন। আমরা এখন পর্যন্ত থানা থেকে কোনো রিকুইজিশন পাইনি। যেহেতু রিকুইজিশন পাইনি, সেই রিকুইজিশন নাম্বার এবং যে মামলা নাম্বার সেটা অনুযায়ী আমরা স্যাম্পলটা পাঠাই, সে কারণে আমরা সেই প্রক্রিয়াতে এখনো স্টার্ট করতে পারিনি। ভুক্তভোগীর দাবি শুক্রবার রাতে 3 ব্যক্তি তার ঘরে প্রবেশ করে। এ সময় তার স্বামীকে বেঁধে রাখা হয়। 3 জনের একজন তাকে ধর্ষণ করে বলে অভিযোগ করেন তিনি। দাবি করেন এবারের নির্বাচনে শাপলাকলি প্রতীকে ভোট দেয় এই হামলা চালানো হয়। আমার স্বামী সহকারে আমি কেসিং রুমে ফলাতাম, সেইখান থেকে আমার নিয়ে এসে আমার স্বামীরে থুয়েছে। তো কে গেছে, একজন গেছে, 2 জন, একজন দরজা দড়ি খারিছে, এমরান দরজা দড়ি খারিছে, রহমান নির্যাতন করছে। তবে অভিযোগকারীর পাশের রুমে থাকা আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা জানান এমন কোনো ঘটনা টের পাননি তারা। এটা আমি হেতে কথা আমি কি জানি, আমার মনের কথা হেতে জানে না, আমার হেতার মনের কথা আমি কি জানি। আচ্ছা, এখানে এই যে এটা হচ্ছে ওই যে 3টা ছেলের কথা বলছে, আব্দুর রহমান সহ রুবেল ইমরান, এরা কি আসছে কি মনে হয় আপনার থেকে? না। হ্যাঁ, এটা আমার জালের বাসা, এটা আমার বাসা, কিন্তু আমরা এই ধরনের মিথ্যা কথা বলবো না। কেউ আসে নাই এবং কেউ জ্বালাতনও করে না, কেউ কিছু বলে না। এদিকে স্থানীয় যুবক রহমান তার বিরুদ্ধে আনা ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন। উল্টো প্রতিপক্ষের লোকজনই তার উপরে হামলা চালিয়েছে। আমি এটা করি না, এটা সব বানোয়াট, সব মিথ্যা মামলা, সব ষড়যন্ত্র চলছে আমার উপরে। আমি আইনজীবী ঢুকার জন্য আমার 1 লাখ টাকা অফার করছি, 1 লাখ টাকা দেবো, 50,000 টাকা দেবো, তুমি আইনজীবীতে চলে আসো। হাতিয়া জুড়ে হামলা, নির্যাতন সহ ধর্ষণের অভিযোগ তুলে সেনা অভিযানের দাবি জানান 11 দলীয় জোট থেকে নির্বাচিত সংসদ সদস্য হান্নান মাসুদ। ধর্ষণের খবর পেলাম, সানন্দী ইউনিয়নে 2টা ধর্ষণের ঘটনা ঘটেছে, শুধুমাত্র শাপলাকলিতে ভোট দেওয়া তাদের অপরাধ। এই ব্যাপারে প্রশাসনকে বারবার বলার পরও প্রশাসন কোনো ধরনের অ্যাকশন নিচ্ছে না। হাতিয়াতে অতি দ্রুত সেনাবাহিনী মোতায়েন করে অস্ত্র উদ্ধার করা দরকার। রাজনৈতিকভাবে হেয় করার জন্য এ ধরনের প্রচারণা চালানো হচ্ছে বলে দাবি করেন উপজেলা বিএনপির নেতারা। ওই নারী স্বীকার করছেন এই রহিম বিএনপির রাজনীতি করে না, উনি আওয়ামী লীগের রাজনীতি করেন। এবং গত নির্বাচনও আমরা খবর নিয়ে দেখলাম, গত নির্বাচনও এই রহিম কখনো বিএনপির ধানের শীষের পক্ষে ইলেকশন করেন নাই। হাতিয়া পুলিশ জানায় প্রকৃত ঘটনা জানতে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। এটা এক্সাজারেশন, অতিরঞ্জন, আপনার প্রোপাগান্ডা, ওই যে দৃষ্টি আকর্ষণের জন্য আর কি, এটাকে করার জন্য, ইস্যু করার জন্য জাস্ট দে আর ট্রাইং। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। এদিকে নোয়াখালীর হাতিয়া নির্বাচন পরবর্তী সহিংসতা ও নেতাকর্মী সমর্থকদের উপরে ধারাবাহিক হামলার অভিযোগে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি। শনিবার রাতে দলটির বাংলা মোটর কার্যালয় থেকে এই বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে অংশ নেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। হাতিয়ায় গণধর্ষণের বিচার না হলে বাংলাদেশের সব শ্রেণীর নারীকে রাস্তায় নেমে আসার আহ্বান জানায় এনসিপি। আর দলের মুখপাত্র আসিফ মাহমুদ বলেন, শপথ নেওয়ার আগেই সারা দেশে বিএনপি নেতাকর্মীরা যেভাবে নৈরাজ্য শুরু করেছে তা বন্ধ না করলে তাদের সামনে শেখ হাসিনার উদাহরণ অপেক্ষা করছে। আমরা অতি দ্রুত বাংলাদেশে নারীদের জন্য নিরাপদ একটি বাংলাদেশ চাই, যেই বাংলাদেশে ভারতীয় শক্তির নতুনভাবে আতাত গোষ্ঠী বিএনপি কোনো নারীদের উপরে ধর্ষণ তো দূরের কথা,
একটি কটু কথা বলারও সুযোগ পাবে না। সারা দেশে যেই নৈরাজ্য এবং জুলুমতন্ত্র আপনারা নির্বাচিত হওয়ার সাথে সাথে শুরু করেছেন, শপথ নেওয়ার আগেই শুরু করেছেন, সেটা অবিলম্বে বন্ধ করতে হবে। আপনারা শেখ হাসিনার পরিণতি থেকে শিক্ষা গ্রহণ করুন। এদিকে এনসিপির বিক্ষোভ মিছিলের পর রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্র শিবির। এ সময় ছাত্র শিবির সভাপতি মহিউদ্দিন খান বলেছেন, বিএনপি গণতান্ত্রিক উত্তরণ চায় না, এমনটা চাইলে তারা এই হত্যা করতো না। কোনোভাবে এদেশের গণতান্ত্রিক যে উত্তরণ, সেই উত্তরণের জন্য যারা জয়ী হয়েছে অর্থাৎ বিএনপি সেই গণতান্ত্রিক উত্তরণ চায় না। যদি তারা চাইতো তাহলে কোনোভাবে বিরোধী মতের উপরে এভাবে নির্বিচারে হামলা, খুন এবং ধর্ষণের ঘটনা ঘটতো না। উচ্চ মূল্যস্ফীতি, মন্থর অভ্যন্তরীণ আয়, দেশি বিদেশি বিনিয়োগেরও খরা, অর্থনীতিতে এখন নানামুখী চ্যালেঞ্জ। শৃঙ্খলা ফেরাতে পরিবর্তিত সময় চেষ্টা ছিল, কিন্তু সুফল মিলেছে কমই। আর এমন এক অবস্থায় 2-1 দিনের মধ্যে দায়িত্ব নেবে নতুন সরকার। বিশ্লেষকরা বলছেন, সবার আগে অর্থনীতি সংস্কারে মনোযোগ দেওয়া উচিত। কর্মসংস্থান নিশ্চিত করা না গেলে সামাজিক বিশৃঙ্খলা তৈরি হবে। ব্যবসায়ীরা বলছেন, অবকাঠামোগত সমস্যা দূর করে ব্যবসার উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। 1.5 বছর আগে দায়িত্ব নিয়ে মূল্যস্ফীতি সহনীয় করার প্রতিশ্রুতি দিয়েছিলেন অর্থ উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংক গভর্নর, কিন্তু কাঙ্ক্ষিত মাত্রায় কমেনি অর্থনীতির এই সূচক। মূল্যস্ফীতি 7% ঘরে নামিয়ে আনার কথা বলা হলেও গেল 8 মাস ধরে এই সূচকের হার 8% বেশি। প্রকৃত আয় কমে যাওয়ায় কষ্টে আছে সাধারণ মানুষ। শুধু মূল্যস্ফীতি নয়, অর্থনীতির বেশিরভাগ সূচকই এলোমেলো। কেন্দ্রীয় ব্যাংকে দলীয়করণ করে ফেলেন, অর্থ মন্ত্রণালয়কে দলীয়করণ করে ফেলেন। আমরা অতীতে দেখেছি যে বিভিন্ন মন্ত্রীরা দলীয়করণ করেছে, আবার বেশ কিছু মন্ত্রী আছেন যারা আবার ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পেরেছে। তো এই মুহূর্তে যাতে করে কোনো ধরনের দলীয়করণ না হয়, আগামীর প্রধানমন্ত্রীকে একজন দক্ষ অর্থমন্ত্রী নিতে হবে, যে হু অনলি রিপোর্টস টু দি পার্লামেন্ট অ্যান্ড দি প্রাইম মিনিস্টার। শেষ হয়েছে নির্বাচন, দায়িত্ব নিচ্ছে নতুন সরকার। স্থিতিশীল হচ্ছে দেশ, কিন্তু সরকারের সামনে পাহাড় সমান অর্থনৈতিক চ্যালেঞ্জ। নতুন বিনিয়োগ নেই বললেই চলে, কমেছে শিল্পের উৎপাদন সক্ষমতা, হচ্ছে না কর্মসংস্থান। কথাবার্তা হচ্ছিল যে আসলে রাজনৈতিক সরকার ক্ষমতা এলে তখন বোঝাপড়ার ভিত্তিতে নীতি কেমন হয় সেটার ভিত্তিতে আসলে বিনিয়োগ আসবে বিদেশ থেকে, কিন্তু আমরা কিন্তু সেরকম কোনো নির্বাচনী ইশতেহারেও আসলে এই নিয়ে পরিষ্কার কোনো নির্দেশনা আমি কিন্তু কোনো বড় রাজনৈতিক দল বা জোটের কাছ থেকে পাইনি। বিএনপির পক্ষ থেকে পরিষ্কারভাবে বলা হয়েছে যে তারা আগামী 18 মাসে 1 কোটি নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করবেন, কিন্তু সেটা রাতারাতি কিন্তু সম্ভব হবে না। তার কারণ আপনি যদি ব্যবসার পরিবেশ ভালো করেন, তারপরেও কিন্তু এই নতুন কর্মসংস্থান তৈরি করা একটা বড় চ্যালেঞ্জের বিষয়। অভ্যন্তরীণ আয়ে গতি নেই। রাজস্ব খাত সংস্কারের উদ্যোগ নেবার পর এখন কার্যক্রমে হযবরল অবস্থা। বৈদেশিক সহায়তা প্রাপ্তির পালেও হাওয়া নেই। গভীর সংকটে ব্যাংক খাত, জমেছে খেলাপি ঋণের পাহাড়। এখন ব্যাংকের যে অবস্থা, অনেক ব্যাংকই কিন্তু খারাপ অবস্থার মধ্যে আছে, তাদের যে খেলাপি ঋণের পাহাড় জমে গেছে। তো তাদের পরিস্থিতি যদি ভালো না হয়, তাহলে সেই ক্ষেত্রে তারা কিভাবে ঋণ দেবে ব্যবসার জন্য? তো সেগুলো একটা চিন্তার বিষয়। অবকাঠামোগত এবং জ্বালানি সংকটের সুরাহা হওয়া প্রয়োজন। এলডিসি উত্তরণও নতুন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ। পুঁজিবাজারের গতি ফেরানো দরকার। যতটুকু চাপে গ্যাস এবং বিদ্যুতের প্রয়োজন, তো সেগুলো কিন্তু সরবরাহ করাটা বেশ একটা সমস্যাপেক্ষ বিষয়। এটা যেমন একটা সমস্যা যেগুলো আসলে অনেক কাজ করতে হবে যে কোনো রাজনৈতিক দলকে বা জোটকে ক্ষমতায় আসতে গেলে বা আসার পরে। এলডিসি গ্র্যাজুয়েশন, সেটা তো আমাদের সামনে আসছে। এখনো পর্যন্ত আমরা নির্বাচনী ইশতেহারগুলোতে কিন্তু সেভাবে পাইনি যে এটা মোকাবেলা করার জন্য বা স্মুথ ট্রানজিশনের জন্য অথবা পেছানোর জন্য তারা কি ব্যবস্থা গ্রহণ করবে। সার্বিক অর্থনীতি চাঙ্গায় বদলাতে হবে নীতি কৌশল। সুশাসন নিশ্চিত করে গতিশীল না হওয়া গেলে তৈরি হতে পারে বিপর্যয়। এনবিআরকে শক্ত করে একদম ট্রান্সপারেন্ট করতে পারবে সেই প্রধানমন্ত্রী উইল বাই ফার বি দ্য মোস্ট পপুলার দ্য প্রাইভেট সেক্টরস প্রাইম মিনিস্টার। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। আর এই ছিল দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টার আয়োজনে। এর পরের ঘন্টার আয়োজন নিয়ে ফিরবেন সহকর্মী ছোঁয়া খন্দকার। দেখার আমন্ত্রণ রইল।